নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আলোচনা করছিলাম রামায়ণ নামক মহাকাব্যটি নিয়ে। তোমাদের যে সিলেবাসে রয়েছে রামায়ণ, সেই রামায়ণের সংক্ষিপ্ত পরিচয় ও বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয় তোমাদের জানতে হবে। আমি আগের ভিডিওতে রামায়ণের সংক্ষিপ্ত পরিচয় তোমাদের আলোচনা করেছি। আজ আলোচনা করব রামায়ণের বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয়। এই বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয় প্রত্যেকটি যে কাণ্ড, সেই কাণ্ড ধরে আমি আলোচনা করব। আগের দিনের যে ভিডিও তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আজ আলোচনা করব রামায়ণের বিষয়বস্তু প্রতিটি কাণ্ড ধরে। রামায়ণ নামক মহাকাব্যের রচয়িতা মহর্ষি বাল্মীকি। এই মহর্ষি বাল্মীকি রামায়ণ নামক মহাকাব্যটি 7টি কাণ্ডে রচনা করেছেন। এই 7টি কাণ্ড হলো কি কি? আদি কাণ্ড বা বালকাণ্ড, অযোধ্যা কাণ্ড, অরণ্য কাণ্ড, কিষ্কিন্ধা কাণ্ড, সুন্দর কাণ্ড, লঙ্কা কাণ্ড বা যুদ্ধকাণ্ড এবং উত্তরকাণ্ড। এই 7টি কাণ্ডে রচিত রামায়ণে মোট শ্লোক সংখ্যা প্রায় 24,000 এবং প্রায় স্বর্গ রয়েছে 500 স্বর্গ। সেই 7টি কাণ্ডে যে প্রথম কাণ্ড রয়েছে বালকাণ্ড বা আদি কাণ্ড, সেই আদি কাণ্ড বা বালকাণ্ডে মোট স্বর্গ রয়েছে 77টি স্বর্গ রয়েছে। রামায়ণের রামচন্দ্রের জন্ম থেকে শুরু করে হরধনু ভঙ্গ এবং সীতা মাতার সঙ্গে রামচন্দ্র ও তৎসহ যে রামচন্দ্রের যে অন্যান্য ভাই অর্থাৎ ভরত, লক্ষণ এবং শত্রুঘ্ন, সেই ভাইদের বিবাহ পর্যন্ত রয়েছে এই বালকাণ্ডের কাহিনী। অর্থাৎ বালকাণ্ডে রয়েছে রামচন্দ্রের জন্ম থেকে রাম এবং অন্যান্য ভাইদের বিবাহ পর্যন্ত রয়েছে এই কাণ্ডের ঘটনা। কি রয়েছে এই কাণ্ডে? না, আমরা প্রথমে গ্রন্থের শুরুতে দেখতে পাই এই কাণ্ডে রয়েছে কঞ্চ বধের ঘটনা। অর্থাৎ কঞ্চ কঞ্চি দুটো পাখি মিলনে রত ছিল, সেই তাদের মধ্যে একটিকে বধ করলো একজন ব্যাধ। সেই ঘটনা থেকে শুরু করে তারপর দেখতে পাই ঋষ্যসিংহ ও শান্তার বিবাহ বর্ণনা। শান্তা দশরথের একমাত্র কন্যা শান্তা, সেই শান্তার সঙ্গে ঋষ্যসিংহ ঋষির বিবাহ হয়েছিল, সেই বিবাহের বর্ণনা রয়েছে। তারপর রয়েছে কি? অজ্ঞাতবশত দশরথ কর্তৃক অন্ধমুনি পুত্র সিন্ধুবধ। অর্থাৎ রাজা দশরথ একবার শিকারে বেরিয়েছিল এবং তিনি অজ্ঞাতবশত ভুলবশত অন্ধমুনির পুত্র সিন্ধুকে হত্যা করে, এবং সেই সিন্ধুকে হত্যা করার ফলে সেই অন্ধমুনি দশরথকে অভিশাপ দিয়েছিল যে দশরথও পুত্র শোকে একদিন মারা যাবে। যেভাবে সেই সিন্ধু বধের ফলে সেই পুত্র শোকে অন্ধমুনি মারা গিয়েছিল। তারপরে সেই অন্ধমুনি কর্তৃক রাজাকে দশরথকে অভিশাপ দেওয়া হলো। পুত্র লাভের জন্য ঋষ্যসিংহ দ্বারা দশরথের পুত্রেষ্টি যোগ্য। অর্থাৎ দশরথের কোনো পুত্র সন্তান না থাকায় দশরথ ঋষ্যসিংহ ঋষির আদেশে পুত্রেষ্টি যজ্ঞর আয়োজন করলো। সেই যজ্ঞে কি হলো না, সেই যজ্ঞ করার ফলে দশরথের যে 3 রানী ছিল কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রা, সেই 3 রানীর গর্ভে জন্মগ্রহণ করলো রাম, লক্ষণ, ভরত ও শত্রুঘ্ন, এই 4 জন ছেলে। তারপর এই 4 জন ছেলে কি হলো? এই 4 জন ছেলের মধ্যে 4 জন ছেলে রাম, লক্ষণ, ভরত এবং শত্রুঘ্ন তারা বশিষ্ঠ মুনির আশ্রমে গিয়ে শিক্ষা লাভ করলো এবং সেখানে অস্ত্র শিক্ষা লাভ করলো। অস্ত্র শিক্ষা লাভ করার পরে বিশ্বামিত্র দশরথের কাছে এসে রাম এবং লক্ষণকে নিয়ে যেতে চাইলো তার আশ্রমে, কারণ না তার আশ্রমে সমস্ত জিনিস, সমস্ত যজ্ঞ সামগ্রী নষ্ট করে দিচ্ছে রাক্ষসেরা। তাই বিশ্বামিত্র কর্তৃক রাম ও লক্ষণকে আশ্রমে আনয়ন। সেই পথে বিশ্বামিত্র ঋষি আশ্রমে যাওয়ার পথে রামচন্দ্রের দ্বারা তারকা এবং সুবাহু নামক রাক্ষসের বধ ঘটলো। তারপর ঘটনা দেখা গেল কি না, তারপর রয়েছে ভগীরথের তপস্যা ও গঙ্গা অবতরণ। অর্থাৎ আমরা যে পবিত্র নদী গঙ্গার পরিচয় পাই, সেই গঙ্গা নদীকে স্বর্গ থেকে মর্তে নামিয়ে এনেছিল ভগীরথ। সেই ভগীরথ এই ইক্ষ্বাকু বংশীয় রাজা। তারপর হচ্ছে বিশ্বামিত্রের সাথে রাম ও লক্ষণের মিথিলা গমন। অর্থাৎ তারপর সেই বিশ্বামিত্র ঋষি কি করলো, রাম এবং লক্ষণকে নিয়ে গেল জনক রাজার হচ্ছে রাজ্যে মিথিলাতে। সেই মিথিলাতে তখন চলছিল সীতার স্বয়ম্বর সভা। সেই যাওয়ার পথে বিশ্বামিত্র সঙ্গে রাম ও লক্ষণ যাওয়ার পথে মিথিলা গমনকালে গৌতমী ঋষির
স্ত্রী অহল্যাকে উদ্ধার করে, অর্থাৎ গৌতম ঋষি তার স্ত্রীকে অর্থাৎ অহল্যাকে অভিশাপ দিয়েছিল এবং সেই অভিশাপ মুক্তির উপায় ছিল রামের স্পর্শে সেই অভিশাপ থেকে অহল্যা মুক্তি পাবে, অর্থাৎ অহল্যার উদ্ধার ঘটবে। তারপর কি হলো না, বিশ্বামিত্রর সঙ্গে রাম ও লক্ষণ গিয়ে পৌঁছালো কোথায় না, মিথিলা রাজ্যে, অর্থাৎ জনক রাজার রাজ্যে পৌঁছালো। সেখানে চলছিল সীতা দেবীর স্বয়ম্বর সভা। সেই স্বয়ম্বরে কি করলো, রামচন্দ্রের দ্বারা হরধনু ভঙ্গ এবং সীতাকে বিবাহ ঘটলো। অর্থাৎ সেই স্বয়ম্বরের নিয়ম ছিল কি না, যে হরধনু ভঙ্গ করতে পারবে তার সঙ্গে সীতার বিবাহ করবে। অর্থাৎ রামচন্দ্রের দ্বারা হরধনু ভঙ্গ হলো এবং রামচন্দ্রের সঙ্গে সীতার বিবাহ ঘটলো। এবং লক্ষণের সঙ্গে উর্মিলার এবং ভরতের সঙ্গে মান্ডবী, শত্রুঘ্নের সঙ্গে সুতকীর্তির বিবাহ সম্পন্ন হলো। অর্থাৎ আমরা জানতে পারলাম কি তাহলে বালকাণ্ডে তাহলে কি দেখলাম না, রামচন্দ্রের জন্ম থেকে শুরু করে রামচন্দ্র কি হলো না, রামচন্দ্রের হরধনু ভঙ্গ এবং সীতার সঙ্গে বিবাহ থেকে শুরু করে অন্যান্য ভাইদের বিবাহ, এই হচ্ছে এই কাণ্ডের বিষয়বস্তু। এই কাণ্ডে কি রয়েছে না, এই রাম এবং লক্ষণ অধ্যয়ন করেছিল কোথায়, মহর্ষি বশিষ্ঠের আশ্রমে। এই হলো তোমাদের বালকাণ্ড বা আদি কাণ্ডের বিষয়বস্তু। তারপরে কাণ্ড রয়েছে কি, অযোধ্যা কাণ্ড। এই অযোধ্যা কাণ্ডের স্বর্গ রয়েছে মোট 119টি স্বর্গ। অযোধ্যা কাণ্ডের বিষয়বস্তু শুরু হয়েছে রামচন্দ্রের রাজ্যাভিষেকের প্রস্তাব থেকে, অর্থাৎ তারপর শুরু হলো রামচন্দ্রের বনবাস, সেই সমস্ত বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে এই কাণ্ডের সমাপ্তি ঘটেছে ভরতের রাজ্যাভিষেক পর্যন্ত। অর্থাৎ রামচন্দ্রের রাজ্যাভিষেকের প্রস্তাব থেকে ভরতের রাজ্যাভিষেক পর্যন্ত এই অযোধ্যা কাণ্ডের বিষয়বস্তু। কি রয়েছে না, রামচন্দ্রের রাজ্যাভিষেক প্রস্তাব, অর্থাৎ রামের বিবাহ হওয়ার পর রামচন্দ্রকে রাজা করার জন্য তার রাজ্যাভিষেকের প্রস্তাব দেওয়া হলো। ঠিক সেই সময়ই মেজরানী কৈকেয়ীর দাসী মন্থরার কুবুদ্ধিতে কি হলো না, কৈকেয়ী দশরথের কাছে দুটি বর প্রার্থনা করলো, অর্থাৎ দুটি আশীর্বাদ প্রার্থনা করলো, দুটি বর প্রার্থনা করলো। কি না, এক রামের 14 বছর বনবাস এবং ভরতের রাজ্যাভিষেক। কারণ না, কৈকেয়ী একবার দশরথের প্রাণ রক্ষা করেছিল আর দশরথ তাকে বরদান দিতে চেয়েছিল, আর কৈকেয়ী সেই বরদান সময় মতো চেয়ে নেবে বলেছিল। আর এই সুযোগে কি করলো, কৈকেয়ী সেই দশরথের কাছ থেকে দুটো বর চেয়ে নিল, একটা রামের 14 বছর বনবাস এবং ভরতের রাজ্যাভিষেক। কারণ কৈকেয়ী জানতো যে ভরত কখনো রামচন্দ্রকে ছেড়ে রাজা হবে না। রামচন্দ্রকে যদি না বনে পাঠানো যায় বা রামচন্দ্রকে যদি না দূরে সরানো যায়, তাহলে ভরত কখন রাজা হবে না। তাই রামের 14 বছর বনবাস এর প্রস্তাব চাইলো এবং ভরতের রাজ্যাভিষেকের বরদান চাইলো। তারপর কি হলো না, রামচন্দ্র সহ লক্ষণ ও সীতার বনবাসে গমন ঘটলো। অর্থাৎ রামচন্দ্রের সঙ্গে সীতা এবং লক্ষণ 14 বছর বনবাসে গিয়েছিল। এদিকে সেই পুত্র শোকে দশরথের মৃত্যু হলো। কারণ পূর্বে বলেছি যে অন্ধমুনির অভিশাপ ছিল দশরথের পুত্র শোকে মৃত্যু ঘটবে, তাই দশরথের পুত্র শোকে মৃত্যু ঘটলো। রামচন্দ্রের তারপর রয়েছে রামচন্দ্রের চিত্রকূট পর্বতে আশ্রয়, অর্থাৎ রামচন্দ্র বনবাসে বেরিয়ে গিয়ে চিত্রকূট পর্বতে আশ্রয় গ্রহণ করলো। আর এদিকে ভরত এবং শত্রুঘ্ন ছিল মামার বাড়িতে। তারা পিতার মৃত্যু সংবাদ পেয়ে অযোধ্যায় ফিরে আসে মাতুলালয় থেকে, অর্থাৎ মামার বাড়ি থেকে অযোধ্যায় ফিরে আসে এবং ফিরে এসে পিতার অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন করে। অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন করার পর সমস্ত ঘটনা ভরত যখন জানে, তার মাতাকে তিরস্কার করে এবং রামচন্দ্রকে ফিরিয়ে আনার জন্য বনে যায়, অর্থাৎ চিত্রকূটে যায় ভরতের বনগমন রামচন্দ্রকে ফিরিয়ে আনার জন্য। অগত্যা অর্থাৎ রামচন্দ্র ফিরে না আসায় রামের পাদুকা মাথায় নিয়ে এসে সিংহাসনে স্থাপন করে রামচন্দ্রের হয়ে রাজ্য শাসন করে ভরত। এই হচ্ছে অযোধ্যা কাণ্ডের বিষয়বস্তু। অর্থাৎ রামচন্দ্রের রাজ্যাভিষেকের প্রস্তাব থেকে ভরতের রাজ্যাভিষেক, অর্থাৎ রামচন্দ্রের হয়ে রাজ্য পরিচালনা করা পর্যন্ত এই অযোধ্যা কাণ্ডের বিষয়বস্তু। এর পরের কাণ্ড তৃতীয় কাণ্ড। তৃতীয় কাণ্ড কি না, অরণ্য কাণ্ড। এই অরণ্য কাণ্ডের সর্বসংখ্যা 75টি, অর্থাৎ 75টি স্বর্গ রয়েছে। অরণ্য কাণ্ডের ঘটনা শুরু হয়েছে রামচন্দ্রের পঞ্চবটী অরণ্যে বসবাস থেকে, অর্থাৎ রামচন্দ্র যে পঞ্চবটী অরণ্যে বসবাস করেছিল সেই বসবাস থেকে এই কাণ্ড শুরু হয়েছে এবং এই কাণ্ডের সমাপ্তি ঘটেছে রাবণ কর্তৃক সীতা হরণের কাহিনী পর্যন্ত। অর্থাৎ রামচন্দ্রের পঞ্চবটী অরণ্যে বসবাস থেকে শুরু করে রামচন্দ্রের স্ত্রী
সীতাকে রাবণ যে হরণ করেছিল সেই হরণের ঘটনা পর্যন্ত এই কাণ্ডের বিষয়বস্তু। কি দেখা যায় এই কাণ্ডে কি রয়েছে না, গোদাবরী নদীর তীরে পঞ্চবটী বনে রামচন্দ্র বাস, অর্থাৎ অরণ্য কাণ্ডে, অর্থাৎ রামচন্দ্র বনবাসে গিয়ে বসবাস করলো কোথায় না, গোদাবরী নদীর তীরে পঞ্চবটী বনে। সেই সময় সেই পঞ্চবটী বনে যখন বসবাস করে রামচন্দ্র, সেই যে পর্ণকুটি, সেই পর্ণকুটি নির্মাণ করেছিল লক্ষ্মণ। আর সেই পর্ণকুটি নির্মাণ করে তারা যখন বসবাস করছে, ঠিক সেই সময় রাবণের ভগিনী শূর্পণখা এসে উপস্থিত হয় সেই কুটির প্রাঙ্গণের সামনে, এবং লক্ষ্মণের কাছে বিবাহ প্রস্তাব নিয়ে যখন যায়, তখন লক্ষ্মণ শূর্পণখার নাক এবং কান ছেদন করে। শূর্পণখা তখন তার সেই নাক এবং কান ছেদন অবস্থায় গিয়ে পৌঁছায় তার ভ্রাতা খর এবং দূষণের কাছে, এবং তারা রামচন্দ্রের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়, এবং রামচন্দ্র সেই খর দূষণ সহ প্রায় 14,000 রাক্ষসকে বধ করে। তারপরে ঘটনা দেখা যায় যে শূর্পণখা অবশেষে পৌঁছে যায় কোথায়, রাবণের কাছে। রাবণ সেই প্রতিশোধ নেওয়ার জন্য কি করলো, রামচন্দ্রকে দিগ্ভ্রান্ত করার জন্য রাবণের দ্বারা মারীচকে স্বর্ণমৃগ সাজিয়ে পঞ্চবটী বনে প্রেরণ, অর্থাৎ রামচন্দ্রকে যাতে দিগ্ভ্রান্ত হয়, অর্থাৎ রামচন্দ্র যাতে ভুল পথে যায়, তার জন্য কি করলো না, রাবণ মারীচকে স্বর্ণমৃগ সাজিয়ে পঞ্চবটী বনের সামনে পাঠালো, এবং সেই স্বর্ণমৃগ সেই আশ্রমের সামনে ঘোরাফেরা করতে যখন থাকে, তখন সীতা সেই স্বর্ণমৃগ ধরে আনার জন্য রামচন্দ্রের কাছে অনুনয় করে, আর রামচন্দ্র বেরিয়ে যায় কোথায় না, স্বর্ণমৃগ ধরতে। আর ঠিক সেই সময় বিভিন্ন ঘটনার মধ্যে দেখা যায় কি না, রাবণ কি করে ছলনা করে সীতা দেবীকে হরণ করে নেয়। পথে রাবণকে বাধা দেয় কে না, জটায়ু, এবং জটায়ুর সঙ্গে রাবণের যুদ্ধ হয় এবং জটায়ুকে রাবণ হত্যা করে। তারপর কোথায় না, সুগ্রীবের সঙ্গে মিত্রতার জন্য রামচন্দ্রের কবন নামক রাক্ষসের পরামর্শ দেন, অর্থাৎ তারপর দেখা যায় কি না, সেই পথে যখন সীতাকে অন্বেষণ করছে, অর্থাৎ সীতাকে যখন খুঁজছে রাম এবং লক্ষ্মণ, তখন সেই বনেই দেখা পাওয়া যায় কবন্ধ নামক এক রাক্ষসের। সেই রাক্ষসী পরামর্শ দেয় কিষ্কিন্ধা রাজা, অর্থাৎ কিষ্কিন্ধা রাজা সুগ্রীবের সঙ্গে মিত্রতার পরামর্শ দেয়। এখানে প্রশ্ন আসতে পারে যে স্বর্ণমৃগ রূপ ধারণ করেছিল কে না, মারীচ। তাহলে এই হচ্ছে অরণ্যকাণ্ডের বিষয়বস্তু। অরণ্যকাণ্ডে তাহলে কি রয়েছে না, অরণ্যকাণ্ডে রয়েছে কি রইলো, তাহলে অরণ্যকাণ্ডে থাকলো যে রামচন্দ্র পঞ্চবটী অরণ্যে বসবাস থেকে শুরু করে রাবণ কর্তৃক সীতা হরণ পর্যন্ত ঘটনা। তারপর রয়েছে কি কিষ্কিন্ধা কাণ্ড। কিষ্কিন্ধা কাণ্ডে কি রয়েছে না, রামচন্দ্র ঋষ্যমুখ পর্বতে পৌঁছানোর পর থেকে শুরু করে সুগ্রীবের আদেশে হনুমান কর্তৃক সীতা অনুসন্ধান, অর্থাৎ রামচন্দ্র ঋষ্যমুখ পর্বতে পৌঁছালো, তারপর থেকে বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে পৌঁছে অবশেষে সুগ্রীব আদেশ করলো হনুমানকে সীতার অনুসন্ধানে যাওয়ার। কি রয়েছে এই কাণ্ডে না, হনুমানের সহায়তায় রামচন্দ্র ও সুগ্রীবের মিত্রতা স্থাপন, অর্থাৎ হনুমানের সহায়তায় হনুমান সাহায্য করলো, সুগ্রীবের সঙ্গে রামচন্দ্র মিত্রতা স্থাপন করলো, এবং সুগ্রীব কি করলো, ছলনা করে রামচন্দ্রের দ্বারা ছলনাপূর্বক বালিকে বধ করলো, এবং বালির পত্নী তারার বিলাপ এবং সুগ্রীব ও অঙ্গদের রাজ্যাভিষেক। আর বালির পত্নী বালি মারা যাওয়ার পরে বালির পত্নী তারা বিলাপ দেখা যায়, এবং সুগ্রীব এর রাজ্যাভিষেক দেখা যায়, এবং অঙ্গদের রাজ্যাভিষেক দেখা যায়। তারপর রয়েছে বর্ষা ঋতুর বর্ণনা। বর্ষা ঋতুর বর্ণনা কেন রয়েছে বললাম এখানে না, এই বর্ষা ঋতুর বর্ণনা নিয়ে তোমাদের যে পাঠ্যাংশ রয়েছে বর্ষা বর্ণনম, অর্থাৎ কিষ্কিন্ধা কাণ্ডের থেকে নেওয়া হয়েছে তোমাদের এই বর্ষা বর্ণনম পাঠ্যাংশটি। তারপর দেখা যায় কি না, সমুদ্র তীরে জটায়ুর দ্বারা সম্পাতির সঙ্গে সকলের দেখা হয়। সম্পাতি বলে রাবণ সীতাকে লঙ্কার অশোক বনে লুকিয়ে রেখেছে, অর্থাৎ সমুদ্র তীরে জটায়ুর দাদা, অর্থাৎ যে জটায়ু সীতাকে হরণ করে নিয়ে যাওয়ার বাধা সৃষ্টি করেছিল রাবণকে, সেই জটায়ুর দাদা সম্পাতি বলল যে কি না, রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেছে এবং লুকিয়ে রেখেছে কোথায়, অশোক বনে। আর এই সন্ধান পাওয়ার পর সুগ্রীবের আদেশে সমুদ্র পারাবারের জন্য জাম্বুবানে হনুমানকে উৎসাহ দান করে। সুগ্রীবের আদেশে এবং জাম্বুবানের উৎসাহ দানে হনুমান কি করলো, সমুদ্র পারাপার করলো। এখানে প্রয়োজনীয় একটা তথ্য রয়েছে কি, সুগ্রীবের পত্নীর নাম রুমা আর বালির পত্নীর নাম তারা। এই হচ্ছে তোমাদের কিষ্কিন্ধা কাণ্ডের বিষয়বস্তু। কিষ্কিন্ধা কাণ্ডের বিষয়বস্তু কোথা থেকে রয়েছে না, রামচন্দ্রের ঋষ্যমুখ পর্বতে পৌঁছানো থেকে শুরু করে হনুমান কর্তৃক সীতা অনুসন্ধান পর্যন্ত। এর পরের কাণ্ড রয়েছে কি না, সুন্দর কাণ্ড, অর্থাৎ ষষ্ঠ কাণ্ড রয়েছে, পঞ্চম কাণ্ড রয়েছে কি না, সুন্দর কাণ্ড।
এই কাণ্ডে মোট স্বর্গ রয়েছে 68টি স্বর্গ রয়েছে। এই কাণ্ড শুরু হচ্ছে সীতার অনুসন্ধানে হনুমানের লঙ্কায় গমন থেকে শুরু করে লঙ্কায় আগুন, সীতা চূড়ামণি রামকে প্রত্যার্পণ পর্যন্ত ঘটনা হলো সুন্দরকাণ্ড। অর্থাৎ সীতার অনুসন্ধানে বেরিয়ে হনুমান পৌঁছালো কোথায় না সেই লঙ্কায়, অর্থাৎ লঙ্কায় অশোক বনে। সেখানে সীতার সঙ্গে সাক্ষাৎ করে হনুমান রামের দেওয়া আংটি সীতাকে দেখালো এবং সীতার চূড়ামণি নিয়ে এলো রামকে দেখানোর জন্য। বলছে কি রয়েছে এখানে ঘটনা না আকাশ পথে সমুদ্র পার করে হনুমান লঙ্কায় প্রবেশ করলো। হনুমানের অশোক বনে প্রবেশ ও সীতার অনুসন্ধান অঙ্গুরীয় দর্শন, অর্থাৎ হনুমান অশোক বনে প্রবেশ করলো এবং সীতার অনুসন্ধান পেল এবং সীতাকে অঙ্গুরীয় দর্শন করলো। অঙ্গুরীয় দর্শনের পর হনুমান প্রবেশ করলো অশোক বাটিকা বনে এবং সেখানে অশোক বাটিকা ধ্বংস করলো। অশোক বাটিকা ধ্বংস করায় হনুমানকে বন্দি করে বানিয়ে নিয়ে যাওয়া হলো কোথায় রাবণের সভায়। সেখানে হনুমানের যখন লেজে আগুন লাগানো হয় তখন হনুমান তার সেই জ্বালানো লেজ দিয়ে সমগ্র লঙ্কা দহন করে দেয়, অর্থাৎ সমস্ত লঙ্কায় আগুন লাগিয়ে দেয়। অবশেষে হনুমানের প্রত্যাবর্তন এবং রামচন্দ্রকে সীতার দেওয়া চূড়ামণি প্রদর্শন বা সমর্পণ, এই হচ্ছে সুন্দরকাণ্ডের বিষয়বস্তু। অর্থাৎ হনুমানের লঙ্কায় গমন থেকে শুরু করে লঙ্কা থেকে ফিরে এসে রামচন্দ্রকে সীতার দেওয়া চূড়ামণি সমর্পণ পর্যন্ত। পরবর্তী কাণ্ড রয়েছে কি যুদ্ধকাণ্ড বা লঙ্কা কাণ্ড, অর্থাৎ ষষ্ঠ কাণ্ড রয়েছে যুদ্ধকাণ্ড বা লঙ্কা কাণ্ড। এই কাণ্ডে মোট স্বর্গ রয়েছে 128টি স্বর্গ। কোথা থেকে শুরু হয়েছে না বানর বাহিনীর দ্বারা সেতু বন্ধন থেকে শুরু করে লঙ্কায় প্রবেশ, রাম রাবণের যুদ্ধ, রাবণ বধ, রামের অযোধ্যায় ফিরে রাজ্যাভিষেক পর্যন্ত এই কাণ্ডের অন্তর্গত। অর্থাৎ হনুমান সেনার দ্বারা অর্থাৎ বানর বাহিনীর দ্বারা সেতু বন্ধন থেকে শুরু করে সীতা উদ্ধার করে রামের রাজ্যাভিষেক পর্যন্ত এই কাণ্ডের বিষয়বস্তু। কি রয়েছে এই কাণ্ডে না রাম দ্বারা হনুমানের প্রশংসা, অর্থাৎ হনুমান যখন রামচন্দ্রকে তার চূড়ামণি প্রদর্শন করে অর্থাৎ চূড়ামণি সমর্পণ করে তখন হনুমানকে প্রশংসা করে রামচন্দ্র। তারপর রামচন্দ্র কি করলো রামের সঙ্গে বানর সেনার প্রস্থান, সমুদ্রকে প্রার্থনা ও সেতু নির্মাণ। রামচন্দ্র কি করে বানর সেনার সঙ্গে পৌঁছালো সমুদ্র তীরে, সেখানে সমুদ্রকে প্রার্থনা করলো এবং সেতু নির্মাণ করলো। এদিকে রাবণ ত্যাগ করলো কোথায় বিভীষণকে, রাবণ ত্যাগ করলো কাকে বিভীষণকে। বিভীষণকে যখন পরিত্যাগ করলো তখন বিভীষণ সে পরিত্যক্ত হয়ে রাবণের দ্বারা রামের কাছে এসে আশ্রয় নিল, অর্থাৎ রামের শরণে এলো। বিভিন্ন ঘটনার পরে আমরা দেখতে পাই মেঘনাদ কর্তৃক লক্ষণকে শক্তিশালী, অর্থাৎ মেঘনাদ যে হচ্ছে ইন্দ্রজিৎ নামে পরিচিত, সেই মেঘনাদ লক্ষণকে শক্তিশালী মারে, অর্থাৎ লক্ষণ মূর্ছিত হয়ে পড়ে। অর্থাৎ সেই লক্ষণকে শুশ্রূষার জন্য, লক্ষণকে চিকিৎসার জন্য, বিশল্যকরণী আনয়নের জন্য হনুমানকে পাঠানো হয় গন্ধমাদন পর্বতে। আর সেই গন্ধমাদন পর্বতে হনুমান বিশল্যকরণী চিনতে না পেরে অর্থাৎ না পেয়ে সম্পূর্ণ গন্ধমাদন পর্বত উঠিয়ে আনে। তারপর দেখতে পাই আমরা কুম্ভকর্ণকে জাগানো হয়, অর্থাৎ রাবণের ভ্রাতা কুম্ভকর্ণকে জাগানো হয়। যে কুম্ভকর্ণ ঠিক আছে যে 6 মাস টানা শুয়ে থাকতো সেই কুম্ভকর্ণকে জাগানো হয় এবং রামচন্দ্রের দ্বারা কুম্ভকর্ণকে বধ করা হয় ব্রহ্মাস্ত্র দ্বারা, অর্থাৎ রামচন্দ্র ব্রহ্মাস্ত্র দ্বারা কুম্ভকর্ণকে বধ করে। তারপর আমরা দেখতে পাই রাম রাবণের যুদ্ধ ও রাবণ বধ। তারপর দেখা যায় কি রামের সঙ্গে রাবণের যুদ্ধ এবং রাবণ বধ হয়। রাবণ বধের পরে লঙ্কায় রাজ্যাভিষেক হয় বিভীষণের, অর্থাৎ বিভীষণের রাজ্যাভিষেক ঘটে। তারপর সীতার অগ্নি পরীক্ষা দেওয়া হয় এবং সীতা ও রাম লক্ষণ পুষ্পক রথে করে অযোধ্যায় প্রত্যাবর্তন করে। অর্থাৎ সীতার অগ্নি পরীক্ষা দেওয়ার পর সীতাকে নিয়ে রাম এবং লক্ষণ পুষ্পক রথে করে অযোধ্যায় ফিরে আসেন। অযোধ্যায় ফিরে এসে রামের রাজ্যাভিষেক ঘটে এবং রাম প্রজা পালন করতে থাকে। কি রয়েছে এই কাণ্ডে? এই কাণ্ডে রয়েছে গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে কি ইন্দ্রজিৎকে বধ করেছিল কে লক্ষণ, মন্দোদরী এর প্রতি ছিল রাবণ, রাম বিভীষণকে লঙ্কার অধিপতি করেছিল। তাহলে আমরা কি দেখলাম যুদ্ধকাণ্ডের বিষয়বস্তু কি দেখলাম যুদ্ধকাণ্ডের বিষয়বস্তু রয়েছে অর্থাৎ বানর সেনার দ্বারা সেতু বন্ধন থেকে শুরু করে অযোধ্যায় ফিরে রামের রাজ্যাভিষেক পর্যন্ত এই কাণ্ডের বিষয়বস্তু। পরবর্তী কাণ্ড রয়েছে অর্থাৎ শেষ কাণ্ড সপ্তম কাণ্ড রয়েছে উত্তরকাণ্ড। উত্তরকাণ্ড মোট স্বর্গ রয়েছে 111টি। এই কাণ্ডের বিষয়বস্তু শুরু হয়েছে রামের সীতা ত্যাগের কাহিনী থেকে শুরু করে সীতার দ্বারা লব কুশের জন্মদান এবং সীতার পাতাল প্রবেশের কাহিনীর অন্তর্গত। রাম যখন অযোধ্যায় ফিরে প্রজা পালন করছেন তখন প্রজাদের মধ্যে যখন সন্দেহ জন্মায় তখন রামচন্দ্র সীতা মাতাকে বনবাসে প্রেরণ করলো।
সেই বনবাসে প্রেরণ করলো কোথায়, না বাল্মীকি মুনি আশ্রমে। আর সেই বাল্মীকি মুনি আশ্রমে সীতা দেবীর দুটো সন্তান জন্মগ্রহণ করলো, লব এবং কুশ। এদিকে রামচন্দ্র যজ্ঞ করছে অশ্বমেধ যজ্ঞ। আর অশ্বমেধ যজ্ঞ নিয়ম ছিল যে অশ্ব অর্থাৎ ঘোড়া ছাড়তে হবে, এবং সেই ঘোড়া কেউ আটকাতে পারবে না, যে আটকাবে তার সঙ্গে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে হবে। অশ্বমেধ যজ্ঞের ঘোড়া লব এবং কুশ বন্দিত করে। তাই লব ও কুশের সঙ্গে ভরত, শত্রুঘ্ন, লক্ষণ সকলের যুদ্ধ হয়, এবং যুদ্ধে তারা পরাজিত করে, অর্থাৎ লব কুশ জয়লাভ করে। অবশেষে যখন রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ হবে, তখন বাল্মীকি মুনির সহায়তায় রাম এবং রামের সঙ্গে লব এবং কুশের পরিচয় ঘটে, অর্থাৎ রাম জানতে পারে যে লব এবং কুশ তার পুত্র। তারপর যখন সীতাকে পুনরায় অগ্নি পরীক্ষা দেওয়ার কথা বলা হয়, অর্থাৎ সীতাকে ফিরিয়ে আনার জন্য যখন পুনরায় অগ্নি পরীক্ষা দেওয়ার কথা বলা হয়, তখন সীতা দুঃখে পাতাল প্রবেশ ঘটে। তারপর আমরা দেখতে পাই লব এবং কুশের রাজ্যাভিষেক ঘটে। রামের মহাপ্রস্থান অর্থাৎ রামের পরলোক প্রাপ্তি হয়, এবং শেষে রয়েছে কি রামায়ণ পাঠের ফল, অর্থাৎ রামায়ণ পাঠ করলে কি ফল লাভ হয় সেটা রয়েছে এখানে। তাহলে আজকে আমরা জানলাম প্রথম থেকে সপ্তম কাণ্ডের বিষয়বস্তু সংক্ষিপ্ত আকারে। তোমাদের যে পাঠ্যাংশ রয়েছে অর্থাৎ সিলেবাসে রয়েছে রামায়ণের পরিচয়, রচয়িতা এবং বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয়। তাই আমি তোমাদের পরিচয়, রামায়ণের বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয় আলোচনা করলাম। আশা করি ভিডিওটা প্রত্যেকে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও।